না, নিছক বানিয়ে বলা কোনো আজগুবি ভূতের কীর্তিকলাপের কথা নয়। তবু মনে হবে গোটা ব্যাপারটাই কেমন যেন ভৌতিক। হ্যাঁ, ওই কেমন যেন ভৌতিক। যেমন গাছগাছালির ছায়া ছায়া নির্জন পথে চলতে চলতে কিংবা ইট পাথরের পুরনো কোনো বাড়িতে রাতে ঢুকলে গা ছমছম করে ওঠে। বিশেষ করে যদি লোকে মুখে প্রবাদ ঘোরে, এখানে ভূত ঘাড় মটকায়, কণ্টক কাটা ভূত ঘুরে বেড়ায় কিংবা শাকচুন্নি তাড়া করে। আচ্ছা, পরিবেশের কি কোনো শরীর আছে? পরিস্থিতির? অথচ এই পরিবেশ আর পরিস্থিতি মানুষকে নিয়ে কি পুতুল খেলাই না খেলে। তা মানুষটা যতই সুস্থ স্বাভাবিক আর সবল হোক না কেন, এরা যে কোনো মানুষকে দেবতাও করতে পারে, আবার দানবও করতে পারে। দেবতা হলে তো আলাদাই কথা, সে আর কয়জনই বা হতে পারে, উল্টোটাই হয় বেশি। আর দানব যখন হয়, পরিবেশ পরিস্থিতির প্রভাব তাকে যে কী পরিমাণ ভীষণ করে তোলে, কী পরিমাণ অস্বাভাবিক, তা ভাবতেও গা শিউরে ওঠে, শরীর ঝিমঝিম করে। এদের এই খেলাকে ভৌতিক অশরীর বলতে কি কারো আপত্তি আছে? ভৌতিক মহল, লিখেছেন জেফ্রি গ্রন্ট। হাড় কাঁপানো হিল হিলে এক অতৃপ্ত শয়তানের কাহিনী। ভাষান্তর করেছেন চিত্তরঞ্জন ঘোষাল। স্যার, মিস্টার রেনর এসেছেন। প্রকাশক জেকব মার্খাম টেবিলের উপর থেকে মুখ তুলে তাকালেন তার সচিবের দিকে, বললেন, আসতে দাও। ভিতরে ঢুকলেন প্রায় 30 বছর বয়সের এক যুবক, লম্বা দোহারা গড়ন, মুখে প্রশান্তির ছাপ, পরনে ঢিলা ঢালা স্যুট, তার উপর কালো লম্বা ওভারকোট। আরে আসুন আসুন। চেয়ার ছেড়ে উঠে হাত বাড়িয়ে অভ্যর্থনা জানালেন মার্খাম। সামনের চেয়ারটা দেখিয়ে দিয়ে বললেন, বসুন। করমর্দন সেরে বিশ্রামের ভঙ্গিতে চেয়ারের পেছনে দেহটাকে এলিয়ে পা দুটো সামনের দিকে টান টান করে বসলেন রেনর, ক্লাইভ রেনর। তারপর প্রাসঙ্গিক 2-4টা কথা বলার পরই মার্খাম জিজ্ঞেস করলেন, নতুন বইটার ব্যাপারে কত দূর এগোলেন? কোনো প্লট কিছু ভাবলেন? না, সরাসরি বললেন রেনর। কিচ্ছু মাথায় আসছে না। কেমন যেন একটু হতাশ হলেন প্রকাশক মার্খাম। সে কি, অবশ্য তারা দিচ্ছি না, কিন্তু এদিকে যে হাতেও তেমন সময় নেই। এখনো সত্যি কিছু ভাবেননি? সত্যি, বললেন রেনর। কোনো জুৎসই প্লটই মাথায় আসছে না। তারপর একটুক্ষণ চুপ করে থেকে আবার একটু হেসে বললেন, তবে নিরাশ আপনাকে হতে হবে না। আজ রাতেই আমি নর্থে যাচ্ছি, গিয়েই লিখতে শুরু করে দেব। নর্থে যাচ্ছেন? বিস্ময় জাগি প্রকাশকের। কোথায়? নর্দাম্বারল্যান্ড। একটা বাড়ি কিনেছি, বলতে পারেন মহল। গরমকালে বেড়াতে বেরিয়ে হঠাৎ নজরে পড়ল, ভালো লাগলো। দামের দিক থেকে প্রায় জলের দাম, কিনে ফেললাম। বাড়িটির নাম ব্রুর ম্যানর, এই নামই শুনলাম ওখানে। সে কি, একটা মহল বাড়ি কিনে ফেললেন? বিস্ময়ে যেন ফেটে পড়লেন প্রকাশক। আপনি একা মানুষ, এত বড় প্রাসাদ নিয়ে কি করবেন? আবার তো লোকজন পুষতে হবে দেখাশোনা করার জন্য। বোধহয় শিগগিরই। মার্খামকে থামিয়ে দিয়ে রেনর বললেন, না না, ওসবের কোনো চিন্তা নেই। লোকজনের সমস্যা মিটে গেছে। মহল বাড়িতে এক মহিলা তার ভাইজিকে নিয়ে আছেন, দেখাশোনা করেন বাড়িটার। তাদেরই রেখে দিয়েছি, আর মানুষজনের দরকার হবে না। সব কটা ঘর নাই বা ব্যবহার করলাম। যদি ব্যবহারই না করবেন, অত বড় মহল কেনার কি দরকার ছিল? বললাম না, বাড়িটা দেখে আমার কেমন মনে ধরে গিয়েছিল। চারদিকে বেশ ফাঁকা, ধুধু, প্রায় মাইল খানেক দূরে ছোট্ট একটা গা, নিশ্চিন্তে বসে লেখার উপযোগী জায়গা। তাছাড়া অত সস্তায় পেয়ে গেলাম। বেশ কিছু মেরামতের কাজ আছে নিশ্চয়ই?
জিজ্ঞেস করেন মারখাম। মোটেই না, কোথাও হাত ঠেকাতে হবে না, বাড়ির কোথাও থেকে একটু চুনো খসে পড়েনি বলে একটু ইতস্তত করে আবার বললেন রেনর। আসলে মহলটি বিক্রি করার ভার যাদের ওপর ছিল তারা অনেক চেষ্টা করেও কোনো খদ্দের পাচ্ছিল না, বোধহয় আমিই প্রথম। কেন? তাচ্ছিলের ভঙ্গিতে কাজটা একটু ঝাঁকালেন রেনর। বললেন, শুনলাম বাড়িটার নাকি কি একটা বদনাম আছে। বহু বছরের পুরানো বাড়ি তো, আজ পর্যন্ত কেউ নাকি গিয়ে থাকতে পারেনি ওখানে। বছর 20 আগে নাকি একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। 2 বাচ্চা আর স্ত্রী নিয়ে কোনো এক মেজর বার্টন নাকি বাড়িটা কিনে বসবাস করতেন। মানুষটা খুব মদ্যপ ছিল। বেশি মদ খাওয়ার ফলেই হোক বা অন্য কোনো কারণেও হতে পারে, বার্টন হঠাৎ উন্মাদ হয়ে যায়। বাচ্চা দুটোকে মেরে ফেলে স্ত্রীকে খুন করে, শেষে নিজেই গলায় ফাঁস লাগিয়ে মারা যায়। সেই থেকে ও বাড়ির ধারে কাছে আর কেউ যায় না, শুধু ওই মহিলার তার ভাইজি বাড়িটা দেখাশোনা করে। শেষটায় ওখানটাই আপনার লেখার মন মতো জায়গা বলে মনে হলো, বললেন মারখাম, কেমন যেন শুকনো শুকনো গলা। যাই হোক, ওসব আপনার ব্যাপার। আমার কিন্তু এবার একটা ভালো লেখা চাই। আগের বইটা বড্ড মার খেয়ে গেল, তা আপনি তো জানেন। এবার আপনার ভাগ্য ফিরে যাবে, হাসির তরঙ্গ তুলে বললেন রেনর। ব্রুম ম্যানর দেখার পর থেকেই আমার স্থির বিশ্বাস, এবার যা লিখব। কথাটা যে কতখানি সত্যি হয়ে দাঁড়াবে রেনর তখন পর্যন্ত তা কল্পনাও করতে পারেননি। হলেই ভালো, ছোট্ট জবাব প্রকাশক মারখামের। পরদিন সকালেই লন্ডন ছাড়লেন রেনর। বাক্স প্যাটরা নিয়ে উঠে বসলেন লোকাল ট্রেনে। শরতের প্রায় বিকেল। মহল বাড়ির কাছাকাছি স্টেশন ফায়ারফিল্ডে এসে ট্রেন থামল। নেমে পড়লেন ক্লাইভ রেনর। মালপত্র নিয়ে উঠলেন ট্যাক্সিতে। ট্যাক্সি ড্রাইভার স্থানীয় মানুষ, ওল্ড জিমি নামে সকলেরই পরিচিত। তামাটে মুখ, টান টান চেহারা। আপনি তাহলে মহলটা কিনলেন? ট্যাক্সি চালাতে চালাতে বলল জিমি। শান্ত নির্জন পথ বেয়ে চলছে ট্যাক্সি। শুনলাম আপনি নাকি লেখক, খানা পিনা এবার তাহলে বাড়িটা বেশ জমে উঠবে, তাই না? জিমির অজ্ঞতায় বেশ কৌতূহল অনুভব করলেন রেনর। বললেন, না, আমি একাই থাকব, আমার সেটাই ইচ্ছা। ও, তা ভালো, তবে নিশ্চিত থাকতে পারলে হয়। তার মানে? না মানে বলছিলাম, বাড়িটা তৈরি হওয়া থেকে আজ পর্যন্ত ও বাড়িতে কেউ শান্তি পায়নি। মেজর বার্টনকেই দেখুন না, শেষ পর্যন্ত কি হলো তার। প্রথম যখন এ বাড়িতে এলেন কেমন দিলখোলা আমোদে মানুষ ছিলেন, স্ত্রীটিও ছিল সেই রকম। কথাগুলো তার যেমন ছিল মিষ্টি, ব্যবহারও ছিল সেই রকম। কিন্তু কয়েকদিন থাকার পর দেখলাম একেবারেই বদলে গেলেন। আমি নিজের চোখে দেখেছি। কিরকম বদলে গেল? কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন রেনর। বাইরে বেরোনো একেবারে বন্ধই করে দিলেন, একেবারে ঘরকুনো হয়ে পড়লেন। হইচই আমোদ প্রমোদ একেবারেই বন্ধ হয়ে গেল, যেন বাড়িতে কোনো মানুষই থাকে না। ছোট্ট শিশু দুটো কি ফুটফুটে আর ছটফটেই না ছিল। দেখতে দেখতে সব ঝিমিয়ে পড়ল, শুকিয়ে একেবারে ফ্যাকাশে হয়ে গেল। তার উপর তাদের দেখলেই কেমন যেন ভয় করত। তারপর এলো সেই ভয়ানক রাত। মেজর শিশু দুটোকে খুন করলো, স্ত্রীকে খুন করে নিজেই গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ল। কি মর্মান্তিক! আমি কিন্তু ওই ভদ্রলোককে কোনো দোষ দিই না। সর্বনেশে হলো ওই বাড়িটা। হ্যাঁ, বাড়িটাই সবকটা প্রাণ নিল। তুমি কি বলতে চাচ্ছ শেষ পর্যন্ত ওই বাড়িটাই ওদের চরম সর্বনাশ করলো? সংযত কণ্ঠে জিজ্ঞেস করলেন রেনর। আমি বলতে চাচ্ছি বাড়িটাতে দোষ আছে, ভালো নয়। কেনবার আগে যদি একবার আপনার সাথে আমার দেখা হতো তাহলে তখনই আপনাকে এই কথাগুলো বলতাম। শুধু আমি কেন, আশেপাশের অনেকেই বলতো। এটা তো স্বীকার করেন কিছু বাড়ি আছে যা ভালো, আবার কিছু আছে খারাপ, যেখানে বাস করলে অশান্তি ছাড়া কোনোদিন শান্তি পাওয়া যায় না। এখানকার এই মহল বাড়ি ব্রুম ম্যানর হলো সেই জাতের একটা খারাপ বাড়ি। ঈশ্বর করুন আমার কথাটা যেন মিথ্যে হয়।
প্রায় কাছাকাছি চলে গেছে। জিমি আঙ্গুল তুলে দেখিয়ে দিল বাড়িটা। ওই তো সামনেই। গুচ্ছ ফার গাছের মধ্যে দাঁড়িয়ে সেই বিশাল প্রাসাদ, গোধূলির আলোয় ম্লান, আকাশে সূর্যাস্তের রক্তছড়ি। এইখান থেকে মহল বাড়িটাকে দেখাচ্ছে যেন একটা কালো নকশার মতো। শুনলাম হান্না মোফাত আর তার ভাইজিকে রেখেছেন বাড়িতে কাজকর্মের জন্য। বাড়ির গেটের দিকে মোড় নিতে নিতে বলল জিমি। হ্যাঁ, বললেন রেনো। আমার মনে হয়েছে মহিলাটি যথেষ্টই কাজের। নিঃসন্দেহে, নিঃসন্দেহে কাজে। মোফাত আর তার ভাইজির কোনো তুলনাই হয় না। কথাগুলোর সুর খট করে কানে এসে বিঁধল রেনোরের। এরকম ভাবে কেন বলল জিমি? কিন্তু সে আর মুখ খুলল না, একেবারে মুখে কুলু পেটে দিল। হঠাৎ গাড়ি এসে দাঁড়ালো সদর দরজার ঝুল বারান্দার নিচে। এসে গেলাম, আপনি চলুন, আপনার মালপত্র আমি ভেতরে দিয়ে আসছি, বলল জিমি এতক্ষণ বাদে। বিশাল পাথর বসানো বাড়ি, কিন্তু কেমন যেন এলোমেলো। নিচতলায় অসংখ্য গবাক্ষ, জানলাগুলো অন্ধকারে ঢেকে গেছে। বাড়ির ভিতরের বাতাসটা কি কনকনে আর কেমন যেন অসম্ভব থমথমে। যে কেউই আসুক না কেন বাড়ির ভেতর, তার মনে হবে এখনই পালাই, মনে হবে কেমন একটা নিষিদ্ধ এলাকায় এসে পড়েছি। কিন্তু ক্লাইভ রেনোরের এসবের কিছুই মনে হলো না, বরং ট্যাক্সির দরজা খুলে সেই গোধূলির অন্ধকারের মধ্যেও এমনভাবে তিনি এগিয়ে এলেন বাড়ির দরজার দিকে, যেন তার কাছে এর কিছুই অপরিচিত নয়। এক গ্রীষ্মে এসে বাড়িটা দেখে কেমন যেন আকর্ষণ অনুভব করেছিলেন তিনি, এখনো যেন সেই আকর্ষণ সমানই রয়ে গেছে তার মধ্যে। সদর দরজা খোলাই ছিল, দাঁড়িয়েছিল হান্না মোফাত। সামনে তার হলদেটে ম্যারমেরে জ্বলন্ত তেলের কুপি, কি মুখে কি দেহের গড়নে, কোথাও কোনো শ্রী নেই, যেন কাঠখোট্টা। হলদে আলোয় তারই পিছনে হল ঘরে তারই ছায়া পড়েছে। রেনোর কাছাকাছি আসতেই অভ্যর্থনা জানালো হান্না। গুড ইভিনিং, আসতে কোনো কষ্ট হয়নি তো? কথাগুলোর মধ্যে কোথাও এতটুকু মিষ্টতা নেই, বরং যেন খড়খড় করে উঠল কর্কশতা। ট্যাক্সি থেকে জিমি মালপত্র নামিয়ে ভিতরে ঢুকিয়ে রাখলো, তারপর ভাড়াপত্তর মিটিয়ে নিয়ে চলে গেল। রেনো লক্ষ্য করলেন কেউ কারোর সঙ্গে কোনো কথা বলল না। জিমি চলে যেতেই দরজা বন্ধ করে দিল হান্না, তারপর বলল, ডাইনিং রুমে চলুন, ওখানে আপনার চায়ের বন্দোবস্ত করেছি। বিশাল একটা টেবিল, তারই এক প্রান্তে ছোট একটা টেবিল ক্লথ। আগুন চুল্লিতে আগুন জ্বলছে বটে, তবে এমনই দৈন্যদশা যে প্রায় না জ্বলারই সামিল। তারই সামনে দাঁড়িয়ে সবে একটু উত্তাপ অনুভব করার চেষ্টা করছিল রেনোর। চমকে উঠলেন পিছনে একটা লঘু পায়ের শব্দে। সঙ্গে সঙ্গে মুখ ঘোরালেন রেনোর, দেখলেন ফুটফুটে একটি মেয়ে, চোখে মুখে লাবণ্য যেন ঝরে পড়ছে, তার হাতে ভারী একটা চায়ের ট্রে। আপনা থেকেই রেনোরের পা যেন এগিয়ে গেল মেয়েটার দিকে। হাত বাড়ালেন, বললেন, দাও, আমার হাতে দাও। মেয়েটি কিন্তু হাতে না দিয়ে পাশ কাটিয়ে টেবিলে এনে রাখলো ট্রেটি। রেনোর দেখলেন বয়স অল্প হলেও মেয়েটির মধ্যে বেশ স্বতন্ত্র বোধ আছে। আরো গরম জল বা অন্য কিছুর দরকার হলে বেলটা বাজাবেন কেমন, বলল মেয়েটি। বেশ সুরে বাঁধা কণ্ঠস্বর, কথাগুলো গোটা গোটা, তবু তারই মধ্যে কেমন যেন একটু খ্যাস খ্যাসে। রেনোরের অবশ্য তাই মনে হলো। চলে যাচ্ছিল মেয়েটি, থামালেন রেনোর, বললেন, এক মিনিট, তোমার পরিচয়টা তো পেলাম না। আমি মিস মোফাতের ভাইজি। মানে এবারে তদারকিতে যে হান্না মোফাত রয়েছে, তুমি তারই ভাইজি? হ্যাঁ। এবার রীতিমতো বিস্মিত হওয়ার পালা রেনোরের। অমন এক কাঠখোট্টা পুরুষ মুখ হান্না মোফতের এমন অপরূপ সুন্দরী ভাইজি, ভাবতেই পারা যায় না। পরিচয় না পেলে রেনোর তা কোনোদিন ভাবতেও পারতেন না। তোমার নাম? ডায়না। নিঃশব্দে চলে গেল মেয়েটি, দরজাটা ভেজিয়ে দিয়ে গেল। একা রেনোর। মেয়েটির চলে যাওয়ার দিকে একটুক্ষণ তাকিয়ে থেকে চায়ে চুমুক দিলেন তিনি। ঘরে কুপির আলো জ্বলছে, সবেমাত্র শেষ হয়েছে চা পান। হঠাৎ যেন দপ করে জ্বলে উঠল আগুনের চুল্লি, ফুটতে শুরু করলো ফুলকি।
কুপির আলো ছাপিয়ে ফুঁসে উঠল তার শিখা। ঘরময় যেন শুরু হয়ে গেল আলোর নৃত্য। আগুন চুল্লিতে একমাত্র কয়লা ফাটার শব্দ ছাড়া একেবারে চতুর্দিকে নিস্তব্ধ। কোথাও কোনো শব্দ নেই, না বাইরে না বাড়ির ভিতরে। যেন একটা বুক চাপা নিস্তব্ধতা থমথম করছে চারদিকে। রেনো নিজেও জানতে পারেননি কখন এই মহল বাড়ির পুরাতন মালিকের চিন্তায় বিভোর হয়ে গিয়েছিলেন তিনি, মেজর বার্টন আর তার সেই হতভাগ্য পরিবার। ভাবতেই বিস্ময় জাগে, একদিন এই টেবিল ঘিরেই তারা সকলে খানাপিনা করত। এই ঘর একদিন তাদের কলকাকড়িতে মুখর ছিল, আর আজ আর তাদের কেউ নেই। সিগারেটের ধোঁয়া আর আলো ছায়ার নৃত্য ঘরময়। রেনোর কি ওরই মধ্যে সেই শিশুটির নাচ দেখতে চাইছেন নাকি? বিষাদে আচ্ছন্ন হয়ে আছে রেনোরের মন। তার মন যেন হারিয়ে যেতে চাইছে ওই ছায়া ছায়া নাচের মধ্যে। একটা অস্পষ্ট খসখসে আওয়াজে দারুণ চমকে ওঠেন রেনোর। চকিতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। শক্ত মুঠিতে চেয়ারের পেছনটা ধরে প্রায় বো করে মুখ ঘোরান পেছনে। হান্না মোফাত হাতে দুটো চিঠি নিয়ে দাঁড়িয়ে আছেন পিছনে। আচ্ছা মহিলা তো, দরজায় টোকা দিতে কি হয়েছিল? কি দারুণ চমকেই না দিয়েছিল তাকে। আপনার এই চিঠিগুলো সন্ধ্যের ডাকে এইমাত্র এলো, বলে মহিলাটি সেগুলো রেনোরের হাতে দিয়ে আবার চলে গেল। ভেজিয়ে দিয়ে গেল দরজাটা। আবার চেয়ারে বসলেন রেনোর সুস্থির হয়ে। চিঠিগুলো খুললেন। একটা লিখেছে হোটেলে বে থেকে তার মাসি। লিখেছেন, পুত্র আমার, আশা করি ইতিমধ্যে তুমি তোমার নতুন বাড়িতে পৌঁছে গেছো। আমি আসছে বৃহস্পতিবার গিয়ে দিন কয়েক তোমার সাথে থেকে সব গোছগাছ করে দিয়ে আসবো। অন্যান্য কথাবার্তা সাক্ষাতেই হবে। তোমার পরের বইটা কবে বের হচ্ছে? স্নেহাশিস নিও, ইতি বার্থা মাসি। চিঠিটা পড়া শেষ করে খামের ভিতরে পড়তে পড়তে নিজের মনেই বললেন রেনোর, ঠিক আছে, ভালোই হবে তাহলে। সম্ভ্রান্ত পরিবারের মহিলা এই বার্থা। ধরন ধারণ কিন্তু বড় সেকেলে। রেনোরের ভিক্ষে মা। অবস্থা যথেষ্ট ভালো। দ্বিতীয় চিঠিটা খুলতেই রেনোরের মেজাজ খিচড়ে উঠল। লন্ডনের এক সুদখোর পাওনাদারের চিঠি। চিঠির ভাষাও একেবারে বিচ্ছিরি। লিখেছে, প্রিয় মহাশয়, আপনার সঙ্গে আমাদের হিসেব মতো পাওনা ৩,০০০ পাউন্ড আজ থেকে ৭ দিনের মধ্যে না পেলে আদালতের আশ্রয় নিতে বাধ্য হব। ইতি জেমস লুইস। তিরিক্ষিত হয়ে উঠলেন রেনোর। কুঁচকে গেল তার চোখ কপাল। চিঠিটা হাতের মুঠোয় দলা পাকিয়ে ছুঁড়ে দিলেন আগুনের চুল্লিতে। তাকিয়ে তাকিয়ে দেখলেন যতক্ষণ না সেটা পুড়ে ছাই হয়ে গেল। এই কদিনের মধ্যেই ৩,০০০ পাউন্ড! এ কি বাতুলতা নয়? ৩০০ বা এরকম কাছাকাছি হলে না হয় মাসি বার্থার কাছ থেকে নিয়ে অথবা বইয়ের দরুন আগাম নিয়ে মিটিয়ে দিতে পারতাম, কিন্তু ৩,০০০ পাউন্ড অসম্ভব। নতুন এই মহল বাড়িতে এখনো একটা রাতও কাটাননি তিনি। পা দিতে না দিতেই জেমস লুইস আর তার তাগাদা, যত সব। রেনো ঠিক করলেন এইসব নিয়ে এখন আর কোনো মাথা ঘামাবেন না তিনি। সরে এলেন আগুনের চুল্লির পাশ থেকে। সেকেলে একটা কলিং বেল বাজালেন রেনোর। শুনতে পেলেন নিস্তব্ধ বাড়ির অন্দর মহলের কোনো এক প্রান্ত থেকে কে জানে ভেসে এলো তার ক্ষীণ প্রতিধ্বনি। মুহূর্তেই যেন ডায়না এসে দাঁড়ালো দোরগোড়ায়। ইতিমধ্যেই নিজেকে খুব স্বাভাবিক করে নিয়েছেন রেনোর। বাড়িটা একবার ঘুরে দেখবো ডায়না। খুব ভালোভাবেই রেনোর বললেন ডায়নাকে। খুব ভালো কথা, আসুন, বলল ডায়না। রেনোর দেখলেন টেবিল থেকে চায়ের কাপের ট্রেটা তুলে নিল ডায়না। তারপর বলল, এক্ষুনি যাবেন তো? হ্যাঁ, এক্ষুনি, আমি প্রস্তুত, বললেন রেনোর। তাহলে চলুন, আগে দোতলায় যাওয়া যাক। উত্তম কথা, চলো। দোতলায় রেনোরের শোবার ঘর। ডায়না তাকে প্রথমেই নিয়ে গেল সেই ঘরে। সুপ্রশস্ত ঘর, সুন্দরভাবে সাজানো আসবাবপত্র। সেকেলে একটা চারপায়া খাটে বিছানা পাতা, জানলায় ঝালর, তারই নিচে ছোট্ট একটা টেবিল, একগুচ্ছ ক্রিসেন্থামা ফুল তাতে। বাতিদানে জ্বলছে একটা বাতি। দেখে খুবই ভালো লাগলো রেনোরের। মেয়েটির দিকে না তাকিয়েই বললেন, চমৎকার, এই ফুলগুলোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ দেওয়া উচিত আমার। ওগুলো বাগান থেকেই সংগ্রহ করা।
বলল ডায়না। আপনি কি জানেন মিসেস বাটন এই ঘরেই খুন হয়েছিলেন? চাবুকের মতো চকিতে মুখ ঘুরিয়ে ডায়নার উপর ফেটে পড়লেন রেনোর। এসব কথা এখন কোত্থেকে এলো? কি বলতে চাও তুমি? আমার মনে হলো আপনি হয়তো জানতে চাইবেন। আমি যদি না শুনিয়ে রাখি হয়তো অন্য কেউ আপনাকে শোনাতে পারে। তখন যদি বলেন তাহলে অন্য একটা ঘর না হয়। না, দরকার হবে না, বেশ রুক্ষ মেজাজেই বললেন রেনোর। আমি এই ঘরেই থাকবো। পরক্ষণেই নিজের মেজাজের জন্য নিজেই লজ্জিত হয়ে ডায়নার দিক থেকে মুখ ঘুরিয়ে নিলেন রেনোর। ছি ছি, এটা ঠিক হয়নি। সঙ্গে সঙ্গে আরো একটা কথা মনে হলো রেনোরের। আচ্ছা, এত বড় একটা ঘটনার কথা অমন শান্তভাবে দুম করে কিভাবে বলল মেয়েটি? কি আজব মেয়ে। রেনোরের ঠিক পেছনেই ডায়না, সামনে ড্রেসিং টেবিলের আয়না। আয়নায় চোখ পড়তেই দেখতে পেলেন রেনোর মেয়েটির মুখে কেমন যেন একটা কুটিল হাসির রেখা। কেমন যেন মুখটা। চমকে উঠলেন রেনোর। ডায়না কি তাহলে? রেনোরের কাছে এই মুহূর্তে এটা যেন একটা আবিষ্কার। হিল হিল করে উঠল তার পিঠের শিরদাঁড়া। আতঙ্কে যেন মৃদু শিহরণ খেলে গেল তার সর্বাঙ্গে। মেয়েটির তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। রেনোরের মুখের ভাব পরিবর্তনের সঙ্গে সঙ্গেই যেন মেয়েটির চোখ দুটো মুহূর্তের জন্য আরো নির্মম হয়ে উঠল, কিন্তু তা ক্ষণিকের জন্যই। রেনোর যে মুহূর্তে মুখ ফিরিয়ে আবার তাকালেন সেদিকে, দেখলেন সেই নির্মমতার লেশ মাত্র নেই সেই মুখের কোথাও। মুক্তোর মতো দাঁতে ছড়িয়ে রয়েছে মৃদু হাসি। কমনীয় সেই মুখ। প্রশ্ন জাগে রেনোরের মনে, তবে কি তার চিন্তার মধ্যে মুহূর্তের জন্য কোনো মতিভ্রম ঘটে গেল? ভ্রুর ওপর দিয়ে একবার হাত বুলিয়ে নিলেন রেনোর। কিছুক্ষণ আগেও তার হাত কাঁপছিল। দেখলেন কপালে ফোঁটা ফোঁটা ঘাম জমে গিয়েছে। মিসেস বার্টনের প্রসঙ্গ তুলে আপনাকে বিব্রত করার জন্য আমি দুঃখিত, শান্ত স্বরে বলল ডায়না। ক্ষমা করবেন, আমার আসলে বলা উচিত হয়নি। হঠাৎ এইভাবে তোমার উপর ক্ষেপে ওঠাও আমার উচিত হয়নি, জবাবে বললেন রেনোর। সঙ্গে সঙ্গে ওই ব্যাপারটার উপর এখানে ইতি টেনে দিলেন রেনোর। মেয়েটিকে অনুসরণ করে নিচতলায় আবার নেমে এলেন তিনি। খাবার ঘরের পাশেই সকালের মেজাজি বৈঠকখানার ঘর। দেখে ভালো লাগলো। বললেন, এই ঘরটাকেই আমি আমার লেখাপড়ার ঘর বানিয়ে নেব, আর খাবার ঘরটাও মাঝে মাঝে শোবার ঘর হয়ে যাবে। নিচের তলা ঘুরতে ঘুরতে জিজ্ঞেস করলো ডায়না, রান্নাঘরটাও দেখবেন নাকি? মন্দ হয় না, চলো দেখে আসি। ডায়নাকে অনুসরণ করে কয়েকটা ঘর পেরিয়ে রেনোর এসে ঢুকলেন রান্নাঘরে। দেখলেন বেতমোড়া সেকেলে একটা চেয়ারে বসে আছে হান্না মোফাত। রেনোর ঘরে ঢুকতে মুখ ঘুরিয়ে একবার তাকালেন মাত্র হান্না, কিন্তু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন না বা তাকে কোনো আপ্যায়নও জানালেন না। তারই সামনে বসে আছে হতশ্রী এক বৃদ্ধ জিপসি মহিলা। মাথায় এক মাথা পাকা চুল, কোটরে চোখ, গায়ের চামড়ায় অসংখ্য ভাঁজ, দাঁত নেই মুখে একটাও। তারই মাঝে চেপে ধরে আছে তামাক ভরা কালো একটা মাটির পাইপ। ঘরে ঢুকতেই মুখ থেকে কালো পাইপটা নামিয়ে নিল জিপসি মহিলা। কোটরগত ফ্যাকাশে জেলো চোখ তুলে তাকালো সে হান্নার দিকে। তারপর কাপা কাপা গলায় বলল, এই বুঝি তোমার নতুন মনিব? তারপর রেনোরকে উদ্দেশ্য করে বলল, ব্রুম মানবে হার গিলে মহাশয়ের শুভ কামন হোক। দারুণ অধ্যত্ত তো এই মহিলাটির। মনে মনে ক্ষুব্ধ হয়ে উঠলেন রেনোর। তুমি কে? প্রায় খিচিয়ে উঠলেন রেনোর। আমি আমি যাযাবর বুড়ি মেঘ, মরপেট থেকে এসেছি, বলল জিপসি মহিলা। যেন সাপের হিস হিস শব্দ। হান্নার বন্ধু আমি, ভালো ভবিষ্যৎ বলতে পারি। চাঁদি ফেলো, তোমার ভবিষ্যৎ আমি বলে দেব। বেরিয়ে যাও এখান থেকে, যাও, এক্ষুনি বেরিয়ে যাও। প্রায় তেড়ে গেলেন রেনোর। দারুণ কঠিন আর কর্কশ হয়ে উঠল তার চোখ মুখ। রান্নাঘর আমার এখতিয়ারে, বাজখাই গলায় বলল হান্না। এখানে আমি আমার যাকে খুশি আপ্যায়ন করব, এখান থেকে কাউকে বেরিয়ে যেতে বলার অধিকার আপনার নেই। হান্নার এই কথায় খুব একটা বিস্মিত হলেন না রেনোর। মহলে ঢোকা এবং হান্নাকে দেখার মুহূর্ত থেকেই মনে মনে আশঙ্কা করেছিলেন তিনি, এমনই একটা পরিস্থিতির মুখোমুখি তাকে হয়তো হতেই হবে একদিন। কিন্তু সেটা যে আজই এবং এই মুহূর্তে এত তাড়াতাড়ি হয়ে যাবে তা তিনি ভাবতেই পারেননি। বাড়িতে পা দেওয়ার পর থেকেই নিজের কাছে নিজেকে কেমন যেন নতুন লাগতে শুরু করেছে রেনোরের। কেমন যেন অস্বাভাবিক, খিটখিটে।
যা তার স্বভাবের মধ্যে কোনোদিনও ছিল না। রেনোরের কেমন যেন মনে হতে লাগলো এই মহল বাড়ি যেন ভর করেছে তার উপর। বাড়িটি যেন নিজের খুশি মতো তাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। শুরু থেকেই বাড়িটির প্রভাবের কাছে তিনি যেন বারবার চেষ্টা করেও অসহায় হয়ে পড়ছেন। হ্যাঁ, বেরিয়ে যাবে। সামলাতে পারলেন না রেনো নিজেকে। ক্রুদ্ধ সিংহের মতো গর্জন করে উঠলেন, আমি যখন বলেছি বেরিয়ে যেতে হবে, এক্ষুনি বেরিয়ে যেতে হবে। মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ রেনোর। হান্নার সঙ্গে মোকাবেলায় যখন এখন নামতেই হয়েছে, তখন যা হবার এখনই হয়ে যাক। আর তোমার যদি আপত্তি থাকে, তল্পা গুটিয়ে তুমিও চলে যেতে পারো। একেবারে যেন চুপসে গেল হান্না মোফাত। ফ্যাকাশে হয়ে গেল তার মুখ। মুখে তার এমনভাবে কুলুপ পড়ে গেল যে নাক দিয়ে ঘন ঘন সশব্দে শ্বাস প্রশ্বাস বইতে শুরু করলো। এতক্ষণে বাতিদানটা হাতে ধরেছিল ডায়না, এবার নামিয়ে রাখলো টেবিলের ওপর। মুখে তার কৌতূহলের আভাস। তাহলে আমার কোনো বন্ধু বান্ধবকে আপ্যায়ন করার কোনো অধিকার আমার থাকবে না বলছেন? মুখ খুলল কর্কশ হান্না। না, আমার অনুমতি ছাড়া তো নয়, স্পষ্ট জবাব দিলেন রেনোর। হান্নার হাতের মুঠো দুটো কঠিন হয়ে উঠল, চোখে আগুন ঝরছে। মেঘের সঙ্গে আমার পরিচয় 30 বছরেরও বেশি, স্পষ্ট দাবি যেন হান্নার কণ্ঠে। এ অঞ্চলের সব বাড়িতেই ওর অবাধ গতি, এ বাড়িতে নয়। ঠিক তেমনি স্পষ্ট জবাব রেনোরের। এমনভাবে হান্নার সঙ্গে মোকাবেলা করতে পারার জন্য মনে মনে বেশ তৃপ্তি অনুভব করলেন তিনি। মেঘের অপরাধ? উত্তেজনায় কাঁপতে শুরু করেছে হান্নার গলা। কোনো অপরাধ নেই, শুধু অধ্যত্ততা ছাড়া। তেমনি স্পষ্ট রেনোর। তাছাড়া আমি যখন বেরিয়ে যেতে বলেছি, তখন ওকে বেরিয়ে যেতেই হবে। হান্না যেন নিজের উত্তেজনাকে সামলে নিল ধীরে ধীরে। তা স্পষ্ট বোঝা গেল। আপনি তাহলে এই ধরনের মানুষ? শুধু ঘোট করে বলল হান্না। হ্যাঁ, আমি এই ধরনেরই, কাটা কাটা জবাব দিলেন রেনোর। আমার মতামত আমি জানিয়ে দিয়েছি, এ নিয়ে তোমার সাথে আমার আর কোনো বাক্যালাপ চাই না। নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো বুড়ি মেঘ। অসংখ্য ভাঁজে ভরা বিশাল স্কার্টের কোথায় যেন পাচার করে দিল সেই কালো তামাকের পাইপটা। তারপর বলল, না না, আমার জন্য তোমার অসুবিধায় পড়তে হবে না হান্না। আমাকে যখন চলে যেতে বলেছে, আমি চলেই যাচ্ছি। এ বাড়িতে আর ঢুকবো না। এবার সাপের মতো হিলহিলে চোখে তাকালো সে রেনোরের দিকে। শোনো, একমুখ থুতু ফেলে বলল রেনোরকে, 1000 চাঁদি দাও, আমি আর এমুখো হচ্ছি না। দেখতে তো বেশ ভদ্রসদ্দর, বেশ ভব্যযুক্ত। আমি বলে যাচ্ছি, তোমার কপালে অশেষ দুর্গতি আছে। তোমার যদি দেখার চোখ থাকতো, দেখে ভয়ে সেধিয়ে যেতে। আরো উচ্চগ্রামে ভাঙা কাশির মতো বেজে উঠল তার কণ্ঠস্বর। এই বাড়িতে আগে খুন হয়েছে, আবারও খুন হবে, তোমারই হাতে। তোমার কপালের রেখায় আমি বেশ স্পষ্টতা দেখতে পাচ্ছি। 20 বছর আগে বুড়ো বার্টন যখন মরল, তখনই বলে রেখেছিলাম, তুমি আসছো এই বাড়িতে। দেখো, এসে গেছো। তুমি ভাবছো এই বাড়ি তোমার, তুমি এই বাড়ির মালিক? বোকা, তুমি বড্ড বোকা। এ বাড়ির মালিক তুমি নও, এই বাড়ি তোমার মালিক। বুঝবে, একদিন বুঝবে আমি কি বললাম। এই বাড়ি, হ্যাঁ হ্যাঁ, এই বাড়ি একদিন তোমার ঘাড় ধরে তোমাকে নরকের গর্তে পাঠিয়ে দেবে। দেখো দেখো আমার কথা মেলে কিনা। দরজার দিকে এগিয়ে গেল মেঘ। চললাম, বলল সে। চলি হান্না, চলি ডায়না। বুড়ি জিপসি মেঘ কাপা কাপা গলায় কিসব একগাদা কথা বলে গেল, ঠিক বুঝতে পারলেন না রেনোর। এসব কি বলে গেল বুড়িটা? হান্না এবং ডায়না দুজনেই নিশ্চুপ, কেউ কোনো কথা বলল না। রান্নাঘর থেকে খাবার ঘরে ফিরে এলেন রেনোর। আগুনের পাশে আরাম কেদারায় দেহটা এলিয়ে দিয়ে একটা সিগারেট ধরালেন। এই মহলে পা দিয়ে অবধি এসব কি শুরু হলো? প্রথমেই সুদখোর মহাজনের চিঠি, তারপরে হান্না মোফতের সাথে এই ঝগড়া, তারপরে আবার বুড়ি জিপসির সঙ্গে কাটা কাটা কথা। আচ্ছা, বুড়ি মেয়ে কি বলে গেল? আমার কপালে নরঘাতকের চিহ্ন। এই বাড়িতে আমিই আসবো, এই বাড়িটাই হবে আমার মালিক। যত সব আবল তাবল। কিন্তু সত্যি কি? কোথায় যেন একটু মিল লাগছে না। গরমকালে প্রথম মহলটাকে দেখেই তিনি প্রলুব্ধ হয়ে উঠেছিলেন, কিন্তু কেন এখনো যেন ভালো লাগাটা সেই একই রকম রয়ে গেছে। যেন ভাবতেই পারছেন না এই মহলটা তার কাছে নতুন।
কিন্তু কিভাবে? পা দেওয়ার পর থেকেই সন্ধ্যা পেরোতে না পেরোতে এতগুলো ঘটনা ঘটে গেল। তবু তার মনে কোনো রেখাপাতই করছে না। মনে হচ্ছে এটাই স্বাভাবিক। তবুও এরই মাঝে যেন একটু অশান্তি, একটু অস্বস্তি জাগে রেননের মনে। আচ্ছা, তার স্বভাবে তো কখনো এরকম উত্তেজনা ছিল না। রান্নাঘরে কিছুক্ষণ আগে যেভাবে তিনি উত্তেজিত হয়ে উঠলেন, সত্যি বিস্ময়ের। মনেই পড়ে না এভাবে কখনো কোথাও তিনি এত উত্তেজিতভাবে কারোর সাথে কথা বলেছেন। তাহলে তার মধ্যে এই হঠাৎ পরিবর্তনের মানে কি? আর এলোই বা কিভাবে?